দর্শক আমন্ত্রণ নাগরিকের বিশেষ আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আছে আমি মুনিয়া জ্যোতি। আপনারা জানেন সংবাদ বিশ্লেষণে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক বিষয়াবলী নিয়ে এবং তার পেছনকার সব ঘটনা নিয়ে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমার সহকর্মী সাইফুল শাহিন। আপনাকে আমন্ত্রণ। শাহিন, আপনি জানেন যে আজকে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং যেই প্রতিবেদনে উঠে এসেছে 5 অগস্ট ঢাকার যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনের সময় পুলিশের যে নির্যাতন হত্যাকাণ্ড তার একটি ভয়াবহ চিত্র সকাল থেকেই কিন্তু আমরা দেখছিলাম এবং এরই পরিপ্রেক্ষিতে আরো কয়েকটি গণমাধ্যম এটি নিয়ে লিখেছেন। আপনি যদি একটু ব্যাখ্যা করতেন যে আসলে রাজনীতিতে বিশ্বাসের মৃত্যু তো কত ভয়াবহ তা কিন্তু ইতিমধ্যে আমরা বুঝতে পারছি একটি কল রেকর্ডের মাধ্যমে, এবং যেটি কিন্তু ওয়ান কাইন্ড অফ বিভিন্ন জায়গা থেকে প্রমাণিত। একটু শুধু বলবেন যে আসলে সেই জিনিসগুলোতে কতটা নির্মমতা বা বর্বরতা ফুটে উঠেছে, বা এই বর্বরতার চিত্র আগামী রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ জ্যোতি আপনাকে। আজকের আসলে বিবিসির যে অনুসন্ধানী যে প্রতিবেদনটি তারা প্রকাশ করলো, এটি আসলে আমাদের যে জুলাই আন্দোলন অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যে বিচার কাজ চলছে, আমি মনে করি একটি বড় একটি দলিল হিসেবে কাজ করবে সেখানে। এবং আমরা কিন্তু আসলে এই জুলাই অভ্যুত্থানের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমগুলোতে বিভিন্নভাবে প্রচুর ভিডিও কিন্তু আমরা দেখেছি। সেই গণহত্যা কিভাবে গুলি করে ছাত্রদেরকে মারা হয়েছে, বিভিন্ন যারা আন্দোলনে ছিল তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, শিশুদেরকে মারা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, ছাদ থেকে গুলি করা হয়েছে। যাত্রাবাড়িটা ছিল একটা রণক্ষেত্র, যুদ্ধ। সবচেয়ে বলা হয় যে জুলাই আন্দোলনের 5 আগস্ট নয়, শুধু তারও আগ থেকে শুরু করে প্রথম যে ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা রাজধানীতে ঢুকে, সেটি হচ্ছে যাত্রাবাড়িতে। উত্তরা থেকেও বড় ধরনের একটি ব্যারিকেড ভেঙে ঢুকেছিল। আর আমরা সেদিন 5 তারিখে আমি নিজেই শাহবাগে ছিলাম সকাল থেকেই। তো থমথমে একটা অবস্থা ছিল। কি হবে আসলে আমরা তখনও জানি না। যখন 10টা সাড়ে 10টা বাজে, তখনও একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা আপনার ওই পিজি হসপিটালের ওই পাশ থেকে এসে পুলিশের সাথে, সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর সাথে কথা বলার চেষ্টা করলো যে তারা আসলে কি করবে, তারা অবস্থান নিবে কিনা, কি সেনাবাহিনী তাদেরকে নিষেধ করছিল। এদিকে আমরা ওই দিকে ঢাকা ক্লাবের দিকে, যে ওই পাশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ওই পাশে বেশ আওয়াজ শুনছিলাম যে মানুষ, অনেক মানুষ এরকম আওয়াজ শুনছিলাম। তো পুলিশরা ওইভাবেই তৈরি ছিল যে তারা যদি আসে বা কোনো কিছু হয় তারা, এবং একজন পুলিশ অফিসার তো বললই যে যদি এরা মুভ করে আমরা গুলি করতে বাধ্য হব। ইতিমধ্যে আমরা বেশ কিছু গুলির শব্দও পেলাম শহীদ মিনারের এদিকে। ওই দিন শহীদ মিনারের ওখানেও পুলিশের গুলিতে বেশ কয়েকজন মারা গেছে। তারপরের ঘটনা তো সবাই জানা, যখন 12টা 1টা দুপুর বেজে গেল, তারপরে জনস্রোত ঢাকার দিকে ঢুকলো। তো পরে আমরা যেটি জানলাম, এবং 5 তারিখের আগেও যাত্রাবাড়ির যে নৃশংসতা ছিল, যাত্রাবাড়ির যে ঘটনা ছিল, এবং যে পুলিশ সদস্যদের যে মারা হলো যাত্রাবাড়ি থানায়, এটি কিন্তু তারই একটি প্রতিফলন। যেভাবে পুলিশ সেখানে মেরেছিল আন্দোলনকারীদের, যে নির্মমতা সেদিন হয়েছিল, সেটি বিভিন্নভাবে আসলেও কিছু আবার বিভিন্ন ভিডিও দিয়ে বানানো ভিডিও ছিল, এটাও তাদের রিপোর্টে উঠে এসেছে যে কিছু ভুয়া ভিডিও ছিল। কিন্তু তারা পরিপূর্ণভাবে তাদের যে টিম সেখানে সেই ঘটনাস্থল, যারা নিহত হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলে সেই ভিডিওগুলো যাচাই বাছাই করে, কিছু স্থির চিত্র আছে সেগুলো যাচাই বাছাই করে তারা যেটি পেয়েছে, তারা বলছে যে 55 জন ওখানে মারা গেছে। আমি আপনাকে একটু তাদের যে রিপোর্টটি একটু আমি আপনাকে, অনেকেই হয়তো পড়েছে, সেটি হলো যে 52 জনের কথা বলেছে ওরা, সরি, যে 2024 সালে 5 আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে 52 জন নিহত হয়েছে। এটা বিবিসি তাদের অনুসন্ধানে পেয়েছে। এখন তারা যে অনুসন্ধান করেছে সেদিন আসলে কি হয়েছিল যাত্রাবাড়িতে, তারা যেভাবে তাদের অনুসন্ধানটি বলছে কথাগুলো, তাদের অনুসন্ধান চলাকালে ঘটনার একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাদের হাতে আসে, যে ভিডিওতে দেখা যায় যে একজন আন্দোলনকারী তার নিজের মোবাইল থেকেই সেই ভিডিওটি করছিলেন, এবং এক সময় সেই গুলির আওয়াজ শোনা যাচ্ছে, তার আশেপাশে গুলি লাগছে এসে, এবং এক সময় সে নিজেও প্রাণ হারায়। তার নাম হোসেন। তো হোসেন মারা যাওয়ার পরে তার মোবাইল ফোনটি তো সেখানে রয়ে গিয়েছিল বা কোনোভাবে পরে উদ্ধার হয়েছে। তার পরিবার সেটি পাওয়ার পরে সেই মোবাইল ফোনটি বিবিসির কাছে দিলে, তখন সেখান থেকে বা তার মোবাইল ফোনের যে ভিডিও, তখনকার যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি বিবিসি পায়।
এবং সেই ভিডিও থেকেই তারা এই ঘটনাটি দেখেছে যে ভিডিওটি তারা মেটা ডেটা বিশ্লেষণ করেও দেখেছে সেদিন নির্বিচারে যে গুলির ঘটনা শুরু হয়। ভিডিওটিতে আরেকটি বড় একটা ছিল যে আসলে কোন সময় থেকে বেলা 3টার আগের থেকে ওখানে পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে যায় এবং যাত্রাবাড়ি থানার মূল ফটকের সামনে কিন্তু বিক্ষোভকারীরা ছিল, সেখানে ওই সময় সেনাবাহিনীও, এবং ওই সময় যে ড্রোন ফুটেজ ছিল, কিছু ড্রোন ফুটেজে দেখা গেছে যে সেনাবাহিনী গেটের সামনে ছিল যাত্রাবাড়ি থানার। একটা পর্যায়ে সেনাবাহিনী সেখান থেকে সরে যায়, সরে গেলে তখন থানার ভেতর থেকে পুলিশ সদস্যরা বেরিয়ে আসে এবং নির্বিচারে গুলি শুরু করে তারা। এবং থানার উল্টো দিকের যে একটি সিসিটিভি ফুটেজ তারা দেখেছে, সেখানে বলছে যে পুলিশ গুলি চালানো শুরু করলে প্রাণ বাঁচাতে গলির ভিতর দিয়ে সবাই ছুটে বেড়ায়, তারপরে যারা আহত হয় তাদেরকে লাথি মারতে থাকে। এবং আমি সেদিন শাহবাগে ছিলাম, আমার একজন সহকর্মী উত্তরাতে ছিল, উত্তরার ঘটনা আমরা দেখেছি। ওই দিন যাত্রাবাড়িতেও আমাদের একজন সহকর্মী ছিল, ওর কাছে এবং অন্যান্য গণমাধ্যমের যারা সহকর্মী ছিল তাদের সাথে আমাদের পরে কথা হয়েছে। তারা অনেকেই কিন্তু বিভিন্ন ভবনের ছাদে অবস্থান করছিল এবং তারা নিজেরাও তাদের জীবন নিয়ে খুব একটা শঙ্কার মধ্যে, ঝুঁকির মধ্যে ছিল। একজন যমুনা টেলিভিশনের একজন আমার সহকর্মী, সে যেটি বললেন যে তিনি একটি টপ শট নেওয়ার জন্য একটি ভবনের ছাদে যায় খুব কষ্ট করে, এবং গিয়ে দেখে যে নিচে আন্দোলনকারীরা বলছিল যে ছাদ থেকে পুলিশ গুলি করছে। তো ওর সেটা বিশ্বাস হয়নি। তখন সে ওই ছাদে যাওয়ার পরে দেখে যে সত্যি দুই পাশের দুই ছাদ থেকে পুলিশ মানে নির্বিচারে গুলি করছে ছাদ থেকে। এবং তার সে ফুটেজটাও সে সংগ্রহ করতে সক্ষম হয় যে পুলিশের গুলিতে তার সামনেই লাইভে একদম 5-7 জন পড়ে যায় গুলি খেয়ে, এবং রাস্তায় পড়ে তাদের মৃত্যু হয় নির্মম। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, তারা তাদের রিপোর্টে আরেকটি বিষয় এনেছে যে কতক্ষণ চলেছিল সেই হত্যাকাণ্ড। সেটি তারা যেটি পেয়েছে 30 মিনিটের বেশি সময় ধরে, টানা 30 মিনিট সেই ড্রোন ছবি বা তাদের যে অন্যান্য ভিডিও। শাহিন, আসলে আমরা তো এটুকু বুঝি যে শেষ মুহূর্তে আসলে যখন বুঝতে পারছিল যে কোনোভাবেই দমানো যাচ্ছে না, তখন আসলে কোনো বাছ বিচার রাখেনি, কোনো ধরনের আসলে একেবারেই নির্বিচারভাবে তারা আসলে তখন আসলে তাদের আর কোনো করার কিছু ছিল না। কারণ আপনি ইতিমধ্যেই জানেন যে একটি কল রেকর্ড, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড কিন্তু ফাঁস হয়। সেই কল রেকর্ডটি ওই দিনকারই সকালবেলার তার গণভবনে কোনো একজনের সাথে তিনি ঊর্ধ্বতন কোনো কারোর সাথে কথা বলছিলেন, এবং সে সময় তিনি নির্দেশ দিয়েছিলেন যে যত মরণাস্ত্র ব্যবহার করতে হয় করে এদেরকে, আন্দোলনকারীদেরকে দমাতে হবে, যত লাশ পড়ুক, এটা এই ধরনের। তো সেই কল রেকর্ড আসলে বিভিন্নভাবে যাচাই বাছাই করা হয়েছে যে সেটি আসলে এআই দিয়ে করা কিনা বা কোনোভাবে কেউ করেছে কিনা বা এটিকে কোনোভাবে তৈরি করা হয়েছে কিনা, না, সে ধরনের কোনো প্রমাণ মিলেনি। সে প্রমাণ যেটি মিলেছে তাদের কাছে সেটি হচ্ছে যে সেটি আসলে শেখ হাসিনার ফাঁস হওয়া যে অডিওটি, সেটি শেখ হাসিনার কণ্ঠই, এবং এটি কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি যে সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন, এটি হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে সেখানে তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সহ আরও যারা রয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রী সাবেক, এখানে কিন্তু আর কোনো বের হওয়ার সুযোগ নাই, যে প্রমাণ এখন আসছে। এবং আমি আপনাকে বললাম যে বিবিসির এটি কিন্তু অনেক বড় একটি প্রমাণ। জি শাহিন, আপনি আসলে যেমনটি বলছিলেন যে বিবিসি তার প্রতিবেদনে এমনটি আসলে তুলে ধরেছেন, এবং সেখানে তারা আসলে কল রেকর্ডটি বিভিন্ন রকম ভাবে যাচাই বাছাইয়ের চেষ্টা করেছেন, এবং একাধিক গণমাধ্যম কর্মীও কিন্তু সেটির সাথে একাত্মতা প্রকাশ করেছে যে হ্যাঁ, তাদের কাছেও ভিডিও ফুটেজ রয়েছে। এই যে আপনি বলছিলেন যে গণমাধ্যম নিয়ে কথাটি, তো আওয়ামী লীগের উপর, পতিত আওয়ামী লীগ সরকারের উপর তো এমনিতেই এক ধরনের একটি আন্তর্জাতিক চাপ রয়েছে। এই মুহূর্তে এই প্রতিবেদনটি প্রকাশ হবার পরে সেই চাপ আরো কতটা বেড়ে গেল? সেটি তো আসলে আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতির থেকে একটি বড় ধরনের, মানে তাদের অবস্থান তো একেবারে আগেই শেষ। কারণ বেশ কয়েকটি ঘটনা, কারণ তারা দীর্ঘ 17 বছর যে এখানে স্বৈরাচারীভাবে মানুষের উপরে জুলুম, নির্যাতন, হত্যা, গুম খুন করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, দেশটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পায়তারা তারা করছিল। বাংলাদেশকে এই মানচিত্রই হয়তো তারা দীর্ঘদিন থাকলে আর বাংলাদেশের মানচিত্র থাকতো কিনা আমি জানি না। তো যাই হোক, একটি পরিবর্তন যেহেতু এসেছে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, আওয়ামী লীগ নিয়ে এর আগে যারা এই আন্দোলনের সাথে জড়িত তারা বেশ কিছু দিক থেকে
এসছে এরকম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করতে হবে। আসলে রাজনৈতিক দল একটি রাষ্ট্রের রাজনৈতিক দল থাকতে পারে। ইতিমধ্যে আপনি জানেন যে নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। তো যেহেতু নিবন্ধন বাতিল করা হয়েছে, কেউ কেউ বলছিল যে নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা অন্য কোনো ফরম্যাটে, সেটি হয়তো আমার কাছে মনে হচ্ছে এখন আর কোনোভাবেই সম্ভব না। বা এই শেখ হাসিনা মাঝে মাঝে বলতো চলে আসবে, টুপ করে চলে আসবে, হয়তো এই টুপ করে আসা তার জন্য জীবন কখনো হবে কিনা সেটাও আমি জানি না। কারণ তার যে বিচার কাজ শুরু হয়েছে, তার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তথ্য, যে ধরনের অভিযোগ, সব কিছু মিলে যখন বিচার শেষ হবে তার বিরুদ্ধে তো একটি রায় নিশ্চয়ই হবে। সেই রায়ে তাকে তো তখন আসামি হিসাবে তার সাজা হবে। তো সেই সাজার পরে আসলে সে কোথায় থাকবে আমি জানি না। তাকে সেখান থেকে আনা সম্ভব হবে কিনা সেটাও এখন আমরা জানি না। তবে যারা আটক রয়েছেন তাদের তো সেই সাজা গ্রহণ করতেই হবে। জি, তো শাহীন, সেই যেমনটি ক্ষেত্রে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে আপাতত তাদের আসার আর সুযোগ কই, আমি তো দেখছি না। জি, দলীয়ভাবে এই যে আওয়ামী লীগের বর্তমানে যে অবস্থান, কি মনে করছেন যে আসলে শেখ হাসিনাই কি এই মুহূর্তে দলের জন্য একটি বড় বোঝা হয়ে গেল কিনা? বা এর আগেও তো আসলে আলোচনা ছিল যে আওয়ামী লীগে ক্লিন ইমেজের অনেক নেতা রয়েছে, অনেক কর্মীও রয়েছে। সেই জায়গা থেকে আসলে আওয়ামী লীগের ওপর যে দায়টি বর্তায় দলীয়ভাবে, দলের অন্যান্য নেতা কর্মী কি আসলে দায় এড়ানোর একটি সুযোগ পেল কিনা? দায় অন্যান্য নেতাকর্মী কিভাবে সুযোগ পাবে? শেখ হাসিনা তো এই দল ডোবানোর জন্য, আওয়ামী লীগ তো অনেক মানে বাংলাদেশে একটি পুরনো দল, অনেক বড় একটি দল। শেখ মুজিবুর রহমান যে দলের প্রতিষ্ঠাতা, যিনি বাংলাদেশের সবাই তাকে শ্রদ্ধা করে একটি জায়গায়। তো তার নামটাও তো তার মেয়ে রাখেনি। তাকে বিভিন্নভাবে তার নাম ছোট করা বা তাকে যে অপমান করা, এই যে তার যে মুরালগুলো তৈরি করেছিল সেগুলো মানুষ ভেঙে ফেললো। আজকে তাদের প্রতি যে ঘৃণা, আওয়ামী লীগের প্রতি যে ঘৃণা, আজকে এটার জন্য তো শেখ হাসিনা দায়ী, তার পরিবারের সদস্যরা দায়ী। কারণ তারা এই শেখ হাসিনা এবং তার পরিবার বিভিন্নভাবে এই দেশকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। এবং সেই সাথে কিন্তু আপনি কিন্তু রাজনৈতিক যে নেতারা আওয়ামী লীগের, বিশেষ করে সাধারণ সম্পাদক, তারপরে যে আপনার হাসান মাহমুদ যিনি কথা বলতেন আওয়ামী লীগের পক্ষে, তথ্য মন্ত্রী ছিলেন, তারপরে আপনার আরও যারা ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এরকম যারা ছিলেন বড় বড় নেতা ছিলেন, এক সময় যারা আওয়ামী লীগের বড় নেতা ছিলেন তারা তো এখন নেই। তাদের রাজনৈতিক প্রজ্ঞা ছিল অনেক ভালো, কিন্তু এখন তো সবাই ছিল একটি একটি ইয়েতেই, যে টাকা কামাতে হবে, দেশের দুর্নীতি, দেশকে দুর্নীতির আখড়া তৈরি করতে হবে, উন্নয়নের নামে লুটপাটের একটি জায়গা তৈরি করা হয়েছিল। হাজার হাজার কোটি টাকা তাদের সন্তানদের তারা বিদেশে পড়াশোনা করিয়েছে, সেখানে বিদেশে টাকা পাচার করেছে, বিদেশে বাড়ি করেছে, গাড়ি করেছে, সম্পদের পাহাড় তৈরি করেছে। আপনি জানেন যে যে ভূমিমন্ত্রীর যে সম্পদের পাহাড় বিদেশে, এরকম তো অনেক। এটা তো একটা বললাম, একজন ছাত্রলীগ নেতারই তো কয়েকশো কোটি টাকা পাচারের খবর আমরা পেয়েছি। তো এই দায় কেউই এড়াতে পারে না। আওয়ামী লীগের ক্লিন ইমেজ আপনি পাবেন কোথা থেকে? এই 17 বছর অনেক হয়তো আওয়ামী লীগের নেতা কোনো মফস্বল এলাকায় সে কোনো সুযোগ সুবিধা নিতে পারেনি, তার কোনো দলে অবস্থানও নেই, তার কোনো দলে পদ পদবিও নেই, কিন্তু আগে আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সভাপতি ছিলেন বা এলাকার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আজকে বৃদ্ধ তিনি, তারাও কিন্তু মানে শিকার হচ্ছেন নানাভাবেই। কারণ মানুষ কিন্তু আওয়ামী লীগের ট্যাগ যাদের আছে বা যাদের ফ্যামিলিতে বা যার আগের কার্যক্রমের সাথে, তাদেরকেও কিন্তু ছাড় দিচ্ছে না সাধারণ মানুষ। বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, যেটি আমাদের জন্য একটি আসলেই খুব মানে কি বলবো, এই আমাদের দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটির জন্য খুবই খারাপ অবস্থা। যে কারণে এই ভয়েও কিন্তু তারা মবের শিকার হবেন, যে কারণে তারাও কিন্তু চুপচাপ রয়েছেন, নিজের ইজ্জত সম্মানটা যতটুকু বাঁচিয়ে রাখা যায় যারা রয়েছেন। আর বেশিরভাগই তো যারা সুবিধাভোগী এই 17 বছর, তারা তো পালিয়েই গেছে। তো এখন দেশের বর্তমান যে রাজনীতির অবস্থা, সামনের যে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে আছে আওয়ামী লীগ নিয়ে আর আলোচনা করার কোনো সুযোগ নেই। এখন যে আপনার জুলাই সনদ সামনে রয়েছে এবং নির্বাচনের আগে একটু ছোট করে জানতে চাই, আপনি নির্বাচন নিয়ে বলছিলেন, দীর্ঘদিন ধরে আপনি ইলেকশন কমিশনে কাজ করছেন। গতকালকে প্রধান নির্বাচন কমিশনার তিনি আসলে বলেছেন যে নির্বাচনের নির্দিষ্ট ডেট নিয়ে এখনো তিনি আসলে স্পষ্ট জানেন না, এবং সেই সভায় তো আপনি উপস্থিত ছিলেন। একটু যদি বলতেন আসলে কি কি আলোচনায় ছিল, কোন বিষয়গুলো উঠে এসেছে, বা কেন বা এরকম একটি মন্তব্য? এটি তো আসলে দীর্ঘদিন ধরেই, গত কয়েক মাস ধরেই নির্বাচন নিয়ে যে আলোচনা হচ্ছে। একবার ডিসেম্বরের বিএনপির যেটি দাবি ছিল ডিসেম্বরে ইলেকশন হবে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা উনি একটা আনুমানিক সময় দিলেন ডিসেম্বর থেকে জুন।
তো সেটি নিয়ে কথা হচ্ছিল। এনসিপি বলছে যে না, তারা এত তাড়াতাড়ি নির্বাচন চায় না, জামাত ইসলামেও সেটি বলছে, একমাত্র বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে। সাধারণত সাধারণ মানুষও এবং যারা রাজনৈতিক বোদ্ধা বা গণমাধ্যম নিয়ে যারা আমরা কাজ করি বা আমরা কথা বলি, তারাও কিন্তু বলেছি যে আসলে নির্বাচনটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ইস্যু। কারণ নির্বাচন হলে একটি রাজনৈতিক সরকার, একটি দলীয় সরকার ক্ষমতায় আসবে। কারণ দেশে কিন্তু অনেক কিছুই মানে ঠিক সঠিকভাবে হচ্ছে না। আমরা অনেক উলটপালটি দেখছি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে হত্যাকাণ্ড, ধর্ষণ, চুরি ডাকাতি, মব সন্ত্রাস, মানে সবকিছু মিলিয়ে কিন্তু একটা মেসাকার অবস্থা। সাধারণ মানুষ গিয়ে থানার ওসিকে থানা থেকে বের করে দিচ্ছে। অনেক ধরনের ঘটনাই ঘটছে, আপনি নিশ্চয়ই জানেন, প্রতিদিন তো নানা ঘটনা আমরা শুনি। তো সবকিছু মিলে যখন এরকম আলোচনা হচ্ছে, এর মাঝখানে যখন বিএনপি নেতা ইশরাকের দক্ষিণ সিটির মেয়র পদে বসা নিয়ে আন্দোলন শুরু হলো, বিএনপি ঘোষণা দিল যে এরপর নির্বাচনের জন্য তারা আন্দোলনে নামবে। সেই মুহূর্তে কিন্তু সত্যিকার অর্থেই বর্তমান যে সরকার, তার প্রধান কিন্তু একদম সঠিক কাজটি করেছেন। তিনি বুঝেছেন যে আসলে কোথায় গেলে কি হবে, কিভাবে এই জায়গাটা নিয়ন্ত্রণ করতে হবে। তিনি কিন্তু সুন্দর করে একদম লন্ডনে চলে গেলেন এবং তারেক রহমানের সাথে বৈঠক করলেন। বৈঠক করে সেখান থেকে একটি ঘোষণা এলো যে তিনি বলেছেন, বা তাদের বৈঠকের পরে যেটি ঘোষণা হলো যে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। তখনও আমাদের সন্দেহ হয়েছে যে আসলে এই কথাটি একদম ক্লিয়ার না। এখন এসে আবার শুনছি যে না, ফেব্রুয়ারি না, হয়তো এপ্রিলে হতে পারে। তো আমরা এখনো এমনও বুঝছি না যে ফেব্রুয়ারিতে হবে কিনা, এপ্রিলে হবে কিনা। শাহীন, আসলে সামনের যে নির্বাচন, সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা কতদূর হলো, আর ঐক্যমত্য কমিশন বা কতটুকু আসলে এগিয়ে গেল? হ্যাঁ, এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশের জন্য। নির্বাচন আসলে কবে হবে বা কিভাবে হবে। তো এখন তো রাজনৈতিক দল বলতে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এই তিনটিকেই মূলত ধরা হচ্ছে হিসেবে। সাথে তো দলগুলো রয়েছে, ছোট দলগুলো রয়েছে। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো বরাবরই বলেছেন যে তিনি ঐক্যমত সরকার করবেন, একটি মানে জাতীয় ঐক্য একটা সরকার করবেন। সেটি তার যে 31 দফা, সেই 31 দফার মধ্যেও রয়েছে এবং তারা নির্বাচন চাচ্ছে। কিন্তু এখানে তিনটি বিষয় নিয়ে কিন্তু একটি বড় ধরনের মতানৈক্য তৈরি হয়েছে। টোটাল যে ঐক্যমত্য কমিশনের সাথে যে রাজনৈতিক দলগুলোর যে বসছে, তারা যে সংস্কার কমিশনের যে সুপারিশগুলো নিয়ে তারা বসছে, সেই সুপারিশগুলো রাজনৈতিক দলগুলো আসলে কতটুকু সেটার সাথে ঐক্য বা মতানৈক্য করছে, সেটি নিয়ে কিন্তু পরপর কয়েকবার বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকগুলোতে কিন্তু বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের সাপোর্ট রয়েছে একই রকম। কিছু কিছু বিষয়ে কিন্তু তাদের মধ্যে যে মতানৈক্য রয়েছে, সেই মতানৈক্য কিন্তু এখন পর্যন্ত সমাধান হচ্ছে না। বলতে পারেন যে আপনার চোখে আসলে কি কি পড়ে, আসলে তাদের দিক থেকে কি মন্তব্য করে? হ্যাঁ, সেটি আমি বলছি যে তিনটি বিষয় যে তাদের মধ্যে মিলছে না। সেটি একটি বড় সমস্যা ছিল যে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন কোনটি আগে হবে। একমাত্র বিএনপি ছাড়া বাকি দলগুলো, যারা বাকি বলতে এনসিপি আর জামাত ইসলাম, বিএনপির সাথে তো আরো সমমনা দল রয়েছেই, সেটি হিসাব করলে আরো বেশি হয়। তারা বলছিল স্থানীয় নির্বাচনটা আগে দিতে হবে, কারণ স্থানীয় নির্বাচনটা তারা চাচ্ছিল যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে হোক। কারণ তাদের ব্যাখ্যা হচ্ছে যে যদি রাজনৈতিক সরকার বা দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হয়, তখন একটি প্রভাব সেখানে তৈরি হয় এবং সরকার ক্ষমতায় থাকে, তাদের লোকজনকে সেখানে প্রোভাইড করার একটা সিস্টেম তৈরি হয়। তো সেখান থেকে এটি একটি তাদের মধ্যে মতানৈক্য। দুই হচ্ছে যে নির্বাচন পদ্ধতি নিয়ে এখন সবচেয়ে বড় যেটি মতানৈক্য তাদের মধ্যে, বলা হচ্ছে যে পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা। এটি আসলে বিশ্বের বিভিন্ন দেশে হয়, কিন্তু বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা, এটি নিয়ে অনেকেই কথা বলেছে এবং এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যিনি প্রথম কথা শুরু করেছিলেন, তাকে নিয়েও আমি তার সাথেও অনেক কথা বলেছি। ইদানিং এটি নিয়ে কথা হচ্ছে, সংস্কার কমিশনও এটি নিয়ে কথা বলছে। এটি হলো আসলে কি, মানে জনাব তারেক রহমান কিন্তু একটি কথা বলেছেন যে যাদের মাঠে জোর কম বা তারা পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য এটি বলছে। এটি হচ্ছে আসলে এরকম যে ভোটের একটি সংখ্যানুপাতিক, যেমন একটি আসনে যদি 2 লাখ ভোটার হয়, সেখানে যদি ধরেন যে 70,000 ভোট পড়লো, এই 70,000 ভোটের মধ্যে কারা কত পার্সেন্ট ভোট পেল, বা সমস্ত আসন যোগ করে সবগুলো আসন মিলিয়ে দেখা গেল যে ধরেন 3 লাখ ভোট পড়েছে। এই 3 লাখের মধ্যে একটি আসনে পাশ করার জন্য তার 20,000 ভোট লাগে। তো এরকম যদি একটি দল সারা 300 আসনে 20,000 ভোট পায়, তখন তারা একটি আসন পাবে। এইরকম একটি নিয়ম।
এর বাইরেও কিছু নিয়ম রয়েছে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনে। সেটি হচ্ছে যে তারা বলছে যে যেটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে সেখানে হয়তো তো এই সিস্টেম হতে পারে, অন্যরকম হতে পারে, কিন্তু সাধারণ ভোটে মানুষ সেখানে ভোটাররা করতে পারবে না, প্রার্থীরা তাদের নিজস্ব করতে পারবে না, কে কোন আসন থেকে নির্বাচন করবেন সেটির কোনো ঠিক থাকবে না। সবাইকে লটারির মাধ্যমে বলে দেওয়া হবে যে জামালপুরের একজন ব্যক্তি রাজনীতিবিদ রংপুরের গিয়ে এমপি হতে হবে। এটা আসলে কিভাবে সম্ভব? একটি সিস্টেমের কথা বলছি আমি। তো এটি হয়তো এই মুহূর্তে সম্ভব হবে না শেষ পর্যন্ত, তারপরে এটি নিয়ে একটি দ্বিমতের জায়গা রয়েছে, তারা চাচ্ছে যে এটি হোক, আর বিএনপি তো কখনোই এটিতে রাজি হবে না। বিএনপি সাধারণ আমাদের যে ভোট সিস্টেম রয়েছে সেই সিস্টেম। আরেকটি হচ্ছে যে বিদেশি প্রবাসী ভোটারদের নিয়েও কিন্তু বড় একটি দ্বিমতের জায়গা রয়েছে, যে কেউ কেউ বলছে প্রবাসী ভোটারদের ভোটটা নিশ্চিত করতে হবে, সেটা যেভাবেই হোক। তো নির্বাচন কমিশন ইতিমধ্যে বেশ কয়েকটি সিস্টেম নিয়ে ব্যালট পেপারে যেটি ভোটিং, পোস্টাল ব্যালটে বা অনলাইন ভোটিং, এই ধরনের কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করছে তারা। হয়তো যে কোনো একটি পর্যায়ে সব প্রবাসীদের যে ভোট নেওয়া সম্ভব হবে তা হয়তো না, বড় একটা অংশ যদি ভোট দিতে পারে সেটি একটি বড় নির্বাচন কমিশনের জন্য বড় একটি কাজ হবে। আর নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে তারা আসলে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বা নিজেরা প্রস্তুতি নিচ্ছে, তারা মোটামুটি সবকিছু প্রস্তুত। এই মুহূর্তে স্থানীয় নির্বাচন নিয়ে তাদের তেমন কোনো চিন্তা নেই। তো আমার মনে হয় যেহেতু এই জায়গাগুলো পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে, এবং সামনে আরো আলোচনা হবে, এই আলোচনাগুলো শেষ নয়, রাজনৈতিক দলগুলো অবশ্যই ঐক্য হতে হবে। এটি বিএনপিও বলছে, অন্যান্যরাও বলছেন, সবাই বলছেন যে যদি এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য না হয় তাহলে কিন্তু এই দেশ আর যে যে স্বাধীনতাটা আমরা পেলাম, যে দেশ পরিবর্তনের যে সুযোগটা এলো, তাহলে সেই একই অবস্থা রয়ে যাবে। এখন যদি নিজেদের মধ্যেই যারা আন্দোলন করে, এই আন্দোলন তো কারো একার না, আমি আপনি নিজে, আমরা কিন্তু আন্দোলন কভার করেছি, আমরা গিয়ে আন্দোলনের সাথেই ছিলাম, আমরা হয়তো ক্যামেরা নিয়ে বুম নিয়েছিলাম, আর বাকিরা ছিল পতাকা নিয়ে বা মাঠে ছিল, আমরাও মাঠে ছিলাম, আমরা দেখেছি এই আন্দোলন। কিন্তু শুধু যখন পুরো আন্দোলন সরকার পতনের শুরু হলো তখন কিন্তু আর এটি কোটা আন্দোলনও ছিল না, বৈষম্য বিরোধীর আন্দোলনও ছিল না, তখন কিন্তু সাধারণ সারা দেশের মানুষের আন্দোলন হয়েছে। আমি মাঠে দেখেছি যে কত মায়েরা চলে এসছে মাঠে, বাবারা এসছে, ভাইরা এসছে, রিক্সাওয়ালা এসছে, শ্রমিকরা এসেছে। তো এরা কি সবাই শিক্ষার্থী? এরা তো সবাই শিক্ষার্থী না। সেদিনকার জনস্রোতের ছবি যদি আপনি দেখেন, 5 তারিখের যে জনস্রোত, ব্যারিকেড ভেঙে যে উল্লাস করলো বা যে আন্দোলন যে তারা জয়ী হলো, এবং তার আগে যে আপনি যদি নিহতের তালিকা দেখেন, সেই নিহতের তালিকায় কয়জন শুধু ছাত্র রয়েছে? অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে সেখানে। তো এই যে সর্বোপরি সারা বাংলাদেশের মানুষের যে অংশগ্রহণের যে এই আন্দোলনের ফসল, সেটি দল হিসাবে বিএনপিরও অবদান আছে, জামাতে ইসলামের অবদান আছে, আরো যারা রয়েছে ছোট ছোট দল তাদেরও রয়েছে। সবাইকেই সেইটা ওন করতে হবে। কেউ যদি মনে করে যে আমরাই এটা করেছি, শুধু আমরা যা বলবো তাই হবে, সেটি কিন্তু না। এবং সেই ক্ষেত্রে যারা আন্দোলন করেছে তাদেরকে কিন্তু অনেক সুযোগ সুবিধা এই বর্তমান সরকারের পক্ষ থেকে, তারা সরকারের সাথে রয়েছে, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা বিদেশে করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে ওই কথাটাই সত্যি, যদি রাজনৈতিক সমঝোতা এই মুহূর্তে না হয় তাহলে কোনো কিছুই সম্ভব হবে না। সবকিছুর মূলে আসলে রাজনৈতিক সমঝোতাটা আসলে অপরিহার্য এই মুহূর্তের জন্য। কিন্তু সেটিও কি আসলে কোনোভাবে মনে হচ্ছে না যে আসলে মন্থর গতিতে হচ্ছে? কারণ গত 10 মাসও তো খুব একটা উন্নতি আমরা দেখছি না। মন্থর গতিতে বলতে আসলে আরো কিছু বিষয় তো রয়েছে, যেমন সংস্কার প্রতিবেদনগুলোর বিষয়, জুলাই সনদ নিয়ে একটি বড় ব্যাপার রয়েছে, কিন্তু আরেকটি অঙ্গীকার রয়েছে সরকারের, যেটি হচ্ছে বিচার। তো বিচার হয়তো শেষ করা সম্ভব হবে না, কিন্তু একটা নজির তো দেখাতে হবে যে এই বিচারটা শুরু হয়েছে এবং অলরেডি শুরু হয়েছে, কিন্তু সেই বিচার কোন পর্যন্ত হলো। একটি রায় হয়তো এর মধ্যে যদি আসে নির্বাচনের আগে, তবুও বলতে পারবে যে না, আমরা বিচার শুরু করেছি, আমরা এই গণহত্যার বিচার আমরা করতে পেরেছি। হ্যাঁ, সেই প্রক্রিয়ার মধ্যে তো দেখাতে হবে মানুষকে, কারণ মানুষ তাহলে কি পাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে যারাই ক্ষমতায় আসুক, ভোটে আসুক, সুন্দর একটি ভোটও। গতকালকেও নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বলেছে যে মানুষের যে ভোটের যে অধিকার সেটি এখনো নিশ্চিত হয়নি মনে করছেন তারা। তখনই নিশ্চিত হবে যদি কোনো ভোটার ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের মানুষকে ভোট দিয়ে সেখান থেকে নিরাপদে বেরোয় বাড়ি যেতে পারে, তবেই মনে করব যে তার ভোটাধিকার তিনি ফিরে পেয়েছেন। একদমই তাই শাহীন, আমাদের সময় একেবারেই শেষের দিকে। আমরাও চাই নতুন বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আলোচনার পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।